আসসালামু আলাইকুম। আজ ৭ই জুলাই ২০২৬ মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। সেনা প্রশিক্ষণে হঠাৎ হাজির হলেন প্রধানমন্ত্রী, এরপর যা ঘটল। এরদোয়ানের বিরুদ্ধে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ। ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থান নিলেন মিশরের কোচ। এবার বিস্তারিত। বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। ৭ই জুলাই সকাল ৯টা ২০ মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হয়ে বিস্তীর্ণ অংশ পায়ে হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ফার্ম বেসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং জিওসি ও ইউনিটের কমান্ডিং অফিসারের কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন এবং সেনা সদস্যদের পরিচালিত একটি রেইড মহড়া প্রত্যক্ষ করেন। এছাড়া যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক ঘুরে ঘুরে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেনা বাংকারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। এমনকি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনা সদস্যদের কাছে গিয়েও তাদের খোঁজ খবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন। এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন। মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে সরকার প্রধান দীর্ঘ সময় কাটানোয় উপস্থিত সেনা সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে সেনা সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর উপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাভারে এনসিপির জনসভায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি হামলায় জড়িতদের দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন। ৭ জুলাই রাত ৩:৩০টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এই দাবি জানান। ইশরাক হোসেন লিখেছেন, এই ধরনের ঘটনা আমাদের রাজনীতির জন্য একটি কালো অধ্যায়। এই ধরনের সহিংসতা রাজনীতিকে ধ্বংস করে দিতে পারে, আর রাজনীতি ধ্বংস হলে দেশ ও জাতি চরম সংকটের মুখে পড়বে, যা শেষ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকেও বিপন্ন করতে পারে। প্রতিমন্ত্রী আরও বলেন, এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না। যারা ফ্যাসিস্ট, যারা খুনি, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করেও ক্ষমতায় থেকেছে এবং যারা জনগণের সমর্থনের পরিবর্তে বিদেশি প্রভুদের দয়ায় রাজনীতি করেছে, আমি মনে করি এই ঘটনায় কেবল তারাই লাভবান হবে। তিনি বলেন, ওই অপশক্তির রয়ে যাওয়া উচ্ছিষ্ট অংশ এবং তাদের আশ্রয়দাতাদের দ্রুত নিষ্ক্রিয় করা বর্তমানে বাংলাদেশের নিরাপত্তার জন্য সবচেয়ে জরুরি। আমি এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি জানাচ্ছি মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি অস্তিত্বের সংকট ও তীব্র আন্তর্জাতিক চাপের মুখেও নৈতিকতা ও আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত ও লেখক ক্রেইগ মারে। তার মতে, যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের আধিপত্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান এবং পারমাণবিক অস্ত্র তৈরিতে অনাগ্রহের কারণে খামেনি বিশ্বে নীতিনিষ্ঠ নেতৃত্বের এক অনন্য প্রতীক হয়ে উঠেছিলেন। প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রেইগ মারে বলেন, আয়াতুল্লাহ খামেনির সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের ওপর অবিচল অঙ্গীকার। কঠোর নিষেধাজ্ঞা, যুদ্ধের হুমকি এবং বহিরাগত চাপের মধ্যেও তিনি সেই অবস্থান থেকে সরে আসেননি।
মারে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই পারমাণবিক অস্ত্রধারী দেশ হওয়া সত্ত্বেও ইরান চাইলে সহজেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারত, কিন্তু আয়াতুল্লাহ খামেনির বিশ্বাস ছিল এমন অস্ত্র তৈরি করা নৈতিকভাবে সঠিক নয়। তার এই অবস্থানকে তিনি খামেনির ব্যক্তিত্বের প্রতি একটি বড় শ্রদ্ধার বিষয় হিসেবে উল্লেখ করেন। সাবেক এই কূটনীতিক আরও দাবি করেন, যুদ্ধের সময় ইরান কখনো স্কুল, হাসপাতাল বা সাংবাদিকদের লক্ষ্যবস্তু করেননি। তার মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আচরণের সঙ্গে এর পার্থক্য স্পষ্ট এবং এক্ষেত্রে খামেনি নৈতিক শিক্ষার প্রভাব গুরুত্বপূর্ণ ছিল। ক্রেইগ মারে বলেন, যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ এবং ইসরায়েলের নীতির বিরুদ্ধে প্রতিরোধের কেন্দ্র হিসাবে ইরান বিশ্বজুড়ে অনেক মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, বিশেষ করে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান সহিংসতা এবং ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতির বিরোধিতায় ইরান, ইয়েমেন ও লেবাননের মিত্রদের ভূমিকার প্রশংসা করেন তিনি। খামেনির সবচেয়ে বড় উত্তরাধিকার সম্পর্কে জানতে চাইলে মারে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার সময় ইরানি জনগণের যে ঐক্য ও সংহতি দেখা গেছে সেটি তার নেতৃত্বের সবচেয়ে বড় অর্জনের প্রমাণ। তিনি পশ্চিমা বিশ্বে ইরান সম্পর্কে প্রচলিত ধারণারও সমালোচনা করেন। তার ভাষ্য, ইরান একটি সাংস্কৃতিক ও জাতিগতভাবে বৈচিত্র্যময় দেশ, যেখানে ইহুদি ও খ্রিস্টান সংখ্যালঘুরাও স্বাধীনভাবে বসবাস করেন, কিন্তু পশ্চিমা গণমাধ্যমে এই বাস্তবতা যথাযথভাবে তুলে ধরা হয় না। খামেনির রাজনৈতিক দর্শন ও তার মৃত্যুর পর দুর্বল হয়ে পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে মারে বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করেছে যে কোনো ধারণা বা ধর্মীয় বিশ্বাসকে হত্যা করা যায় না। তিনি বলেন, গাজা, দক্ষিণ লেবানন এবং ইরানের ঘটনাবলী দেখিয়েছে যে বিশ্বাস ও আদর্শ মানুষের প্রতিরোধকে টিকিয়ে রাখে। তিনি আরো বলেন, একজন মহান নেতার মৃত্যু অবশ্যই গভীর শোকের বিষয়, তবে একজন নেতার প্রকৃত মূল্যায়ন হয় তার জীবন, আদর্শ ও রেখে যাওয়া উত্তরাধিকারের মাধ্যমে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের অনবরত ইসরায়েল বিরোধী বিবৃতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সরাসরি নালিশ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে আঙ্কারার বিমান বাহিনীর আধুনিকায়নে ব্যবহার হতে পারে এমন কোনো উন্নত সামরিক প্রযুক্তি বা আধুনিক যুদ্ধাস্ত্র তুরস্কের কাছে বিক্রি না করার জন্য তিনি মার্কিন প্রশাসনকে অনুরোধ করেছেন। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের সূত্র ধরে প্রতিবেদনে বলা হয়েছে যে ৩ জুলাই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এক জরুরি ফোনালাপে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজের এই গভীর উদ্বেগের কথা জানান। চলতি সপ্তাহে তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে ট্রাম্পের আঙ্কারার সফরের কথা রয়েছে, যেখানে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে তার একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিগত 2 বছর ধরে গাজা উপত্যকা এবং ইরানকে কেন্দ্র করে চলমান রক্তক্ষয়ী সামরিক সংঘাতের জেরে ইসরায়েল ও তুরস্কের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গেই ব্যক্তিগতভাবে একটি সুদৃঢ় ও ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে চলেছেন, কারণ ন্যাটোর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং মধ্যপ্রাচ্যের প্রধান মধ্যস্থতাকারী হিসেবে তুরস্ক ওয়াশিংটনের অত্যন্ত নির্ভরযোগ্য অংশীদার। সাম্প্রতিক ইরান যুদ্ধের নেতিবাচক পরিস্থিতির কারণে ওয়াশিংটনের নীতি নির্ধারণী মহলে নেতানিয়াহুর আগের সেই একচ্ছত্র প্রভাব কিছুটা হ্রাস পেয়েছে বলে মনে করা হচ্ছে। এই যুদ্ধ মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে ট্রাম্পের জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি তার রাজনৈতিক জোটের মধ্যেও নানা মতভেদের জন্ম দিয়েছে। এমন পরিস্থিতিতে এরদোয়ানের সঙ্গে ট্রাম্পের চমৎকার ব্যক্তিগত সখ্য এবং তুরস্কে মার্কিন অস্ত্র বিক্রির বিশাল আর্থিক মুনাফার বিষয়টিকে সরিয়ে ট্রাম্পের ওপর নেতানিয়াহু কতটা প্রভাব খাটাতে পারবেন তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মনে সংশয় রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট সোমবার ন্যাটো নেতাদের সম্মেলনে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন, যেখানে তুর্কি বিমান বাহিনীর যুদ্ধ বিমানের জন্য প্রায় 70 কোটি মার্কিন ডলার মূল্যের নতুন ইঞ্জিন সরবরাহ চুক্তি এবং দেশটিকে পুনরায় F-35 যুদ্ধ বিমান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার এজেন্ডা রয়েছে। এর আগে 2019 সালে রাশিয়ার তৈরি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে ওয়াশিংটন তুরস্ককে এই সংবেদনশীল F-35 কর্মসূচি থেকে সম্পূর্ণ বহিষ্কার করেছিল। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত সপ্তাহে এক বিবৃতিতে স্পষ্ট করেছেন যে রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আঙ্কারার হাতে থাকা সত্ত্বেও কিভাবে পুনরায় তাদের কাছে অত্যাধুনিক F-35 বিক্রি করা সম্ভব তা মার্কিন পেন্টাগন বর্তমানে খতিয়ে দেখছে। তিনি জানান যে মার্কিন আইন মেনে এই ধরনের সামরিক সরঞ্জাম বিক্রির জন্য প্রয়োজনীয় শর্তগুলো পূরণ হয়েছে কিনা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প নিজের প্রতিরক্ষা দপ্তরকে বিশেষ নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আমেরিকার এই সম্ভাব্য অস্ত্র বিক্রির সিদ্ধান্তটি তুর্কি সরকারের ক্রমাগত ইসরায়েল বিরোধী অবস্থানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। গত সপ্তাহে প্রেসিডেন্ট এরদোয়ান জায়নবাদকে গণহত্যার মতাদর্শ বলে অভিহিত করে দাবি করেছিলেন যে এটি তুরস্কের জাতীয় অস্তিত্বের জন্য একটি বড় হুমকি।
এর পরপরই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এক টেলিভিশন সাক্ষাৎকারে ইসরায়েল সরকারকে মানবজাতির জন্য অসহনীয় বোঝা আখ্যা দিয়ে দেশটির উপর কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের জোর দাবি জানান। ফোনালাপে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন যাতে তিনি এরদোয়ানকে কিছুটা সংযম প্রদর্শনের বার্তা দেন। এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন যে নেতানিয়াহুর দাবিটি প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি হয়তো তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপন করে তাকে কিছুটা সংযত হতে বলতে পারেন। তবে এই স্পর্শকাতর ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউস কিংবা ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অফিসিয়াল কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে ইরান সংঘাতের অবসান ঘটাতে ট্রাম্পের নেয়া কিছু স্বাধীন কূটনৈতিক উদ্যোগের কারণে ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্কেও এক ধরনের অদৃশ্য টানাপোড়েন তৈরি হয়েছে। মার্কিন প্রশাসন বেশ কয়েকজন কর্মকর্তা অভিযোগ করেছেন যে ইরান যুদ্ধ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী অতীতে যে সব ইতিবাচক পূর্বাভাস দিয়েছিলেন তার বেশিরভাগই বাস্তবে মেলেনি। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে চলতি মাসের শেষের দিকে নেতানিয়াহুর হোয়াইট হাউস সফরে যাওয়ার একটি সূচি নির্ধারিত হয়েছে। এদিকে গতকাল সোমবার মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে দেয়া এক সাক্ষাৎকারে এরদোয়ানের তীব্র সমালোচনা করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি অভিযোগ করেন যে তুরস্কের শীর্ষ নেতৃত্ব ধারাবাহিকভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং আঙ্কারা মধ্যপ্রাচ্যের খারাপ পক্ষকে সব ধরনের মদত যোগাচ্ছে। নেতানিয়াহু তার সাক্ষাৎকারে সরাসরি বলেন, মুসলিম ব্রাদারহুডের মতো আমেরিকা বিরোধী চরমপন্থী আদর্শে প্রভাবিত একটি সরকারকে কোনোভাবেই F-35 যুদ্ধবিমান বা উন্নত ইঞ্জিন দেওয়া উচিত হবে না। এতে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য সম্পূর্ণ নষ্ট হবে, যা বর্তমানে ইসরায়েলের আকাশ সামরিক শ্রেষ্ঠত্ব এবং আমেরিকার কৌশলগত অবস্থানের মাধ্যমে সুসংহত রয়েছে। জানাবো খেলার খবর। 2026 বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আলোচনায় এসেছিলেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। এবার আর্জেন্টিনার বিপক্ষে শেষ 16 ম্যাচের আগেও একই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি। 6 জুলাই ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিপক্ষে লড়াই নিয়ে কথা বলতে গিয়ে হঠাৎই ফিলিস্তিন প্রসঙ্গ তোলেন হাসান। প্রায় 4 মিনিট ধরে গাজায় চলমান মানবিক সংকট ও ফিলিস্তিনিদের দুর্ভোগ নিয়ে কথা বলেন তিনি। তার বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকরা করতালির মাধ্যমে সমর্থন জানান। হাসান বলেন, পৃথিবীতে যদি এমন কেউ থাকে যে ফিলিস্তিনিদের জন্য অনুভব করে না, তাহলে সে মানুষই নয়, সে আরব, ইউরোপীয় কিংবা আমেরিকান যেই হোক না কেন। তিনি বলেন, কোনো প্রাণীর উপর নির্যাতন হলে বিশ্বজুড়ে প্রতিবাদ হয়, অথচ হাজার হাজার মানুষের মৃত্যু যেন এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। গাজায় চলমান মানবিক সংকটের প্রসঙ্গ তুলে মিশর কোচ বলেন, আমি আরব হওয়ার আগে একজন মানুষ। ফুটবলের মাধ্যমে আমার বার্তা একটাই, ফিফা যেমন পারস্পরিক সম্মানের কথা বলে, তেমনি মানুষের বেঁচে থাকার অধিকারও সম্মান করা উচিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় নিশ্চিত করার পর হাতে ফিলিস্তিনের পতাকা তুলে নেয়ার কারণ জানতে চাইলে হাসান বলেন, সেটি ছিল সম্পূর্ণ মানবিক একটি প্রক্রিয়া। 7 জুলাই বাংলাদেশ সময় রাত 10টায় শেষ 16 বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে মিশর। জয় পেলে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠবে আফ্রিকার দেশটি। তবে শক্তিশালী প্রতিপক্ষকে ভয় পাচ্ছে না বলেও জানান হাসান। তিনি বলেন, আমরা জানি বিশ্ব চ্যাম্পিয়ন এবং ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির বিপক্ষে খেলতে যাচ্ছে, কিন্তু আমরা তাদের ভয় পাই না। তিনি আরো বলেন, আমাদের স্বপ্নের কোনো সীমা নেই, উচ্চাকাঙ্ক্ষারও সীমা নেই। আমরা কোনো আন্ডারডগ নই। আমরা 7000 বছরেরও বেশি পুরনো একটি সভ্যতার প্রতিনিধিত্ব করছি। মিশর, আরব বিশ্ব এবং আফ্রিকার মানুষের জন্য আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। একজন মানুষের ব্যক্তিত্ব বা পরিচয় নির্ভর করে তার আদর্শের উপর। সেই জন্যে আদর্শবাদিতার গুণটি খুবই জরুরি ভালো মানুষ হবার জন্য। প্রিয় বন্ধুরা, আপনি যদি আপনার আদর্শের উপর অটল থাকেন, আপনার আদর্শকে পুঙ্খানুপুঙ্খভাবে বুকে ধারণ করেন, তাহলে আপনাকে বিপরীত আদর্শের মানুষও স্যালুট করতে বাধ্য হবে। এক্ষেত্রে 2 জন মানুষের নাম আমি উল্লেখ করব। একজন ফররুখ আহমদ আর অন্যজন সত্যেন সেন। ফররুখ আহমদ ইসলামী পুনর্জাগরণের জন্য নিরন্তরভাবে কাজ করেছেন। তিনি তার আদর্শে অটল থেকেছেন। অন্যদিকে শিল্পী সত্যেন সেন উদীচী শিল্পী গোষ্ঠী সহ নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে
তার বাম আদর্শকে উচ্চকিত করতে চেয়েছেন। দুজন মানুষই দুই ঘরানার হলেও আদর্শে তারা অটল ছিলেন। সুতরাং আদর্শবাদী যদি আমরা হতে পারি, তাহলে এই সমাজকে একটা আলো যেমন দেখাতে পারবো, ঠিক তেমনি এই সমাজে একটা উদাহরণও আমরা তৈরি করতে পারবো। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।